প্রথমেই আমার সকল দর্শক বন্ধুদের আজকের এই অনুষ্ঠান থার্ড বেলে আমি স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা নতুন এবং পুরনো প্রজন্মের মানুষদের, মূলত থিয়েটারের মানুষদের কথা শুনব, তাদের ক্রিয়েটিভিটি, তাদের শিল্পী সত্তা এই সম্পর্কে জানব। শুরু করছি আজকের অনুষ্ঠান থার্ড বেল। আজকের আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট নাট্য গবেষক, পরিচালক এবং অভিনেতা মাননীয় সলিল সরকার মহাশয়। সলিলদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে হার্দিক স্বাগত। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, অপ্রত্যাশিত একটা কঠিন বছর পেরিয়ে এখন কেমন আছেন? সত্যি কথা বলতে কি, আমার কাছে এই বছরের তারিখের হিসেবগুলো ছোটবেলা থেকে কিছু যায় আসে না। প্রতিটি দিনই আমার কাছে নতুন, আর প্রতিটি দিনের পরেই জানি যে এই যে সূর্যের ওঠা এবং যাওয়া বা আমার পৃথিবীর যে ঘূর্ণায়মান যে গতি, তাতে আমি জানি না আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি। সবটাই প্রত্যাশিত, সবটাই স্বাভাবিক। আমি কিভাবে মোকাবিলা করছি তার উপরে নির্ভর করছে, এটা আমার মনে হয়। আচ্ছা সলিলদা, আমরা মোটামুটি দেখেছি যে 60-এর দশক থেকে 90 দশকের শেষ দিক পর্যন্ত কলকাতা বা পশ্চিমবাংলার গ্রুপ থিয়েটারগুলির প্রযোজনা সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল, বা বিশ্বের থিয়েটারের দরবারে অনেক সুখ্যাতি পেয়েছিল। কিন্তু ক্রমশ সেই গৌরব কমতে লাগলো। এর কারণ আপনার কি মনে হয়? না, আমি ঠিক এভাবে দেখি না। আমার কাছে এই প্রশ্ন আমার এই দীর্ঘ কয়েকটা দশক পেরিয়ে এসে এবং প্রায় 40 বছর থিয়েটার করার জায়গা থেকে আমি যে সময় আসিনি, সেই 4-এর দশকের সেই নবান্নের পরে সেই ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যখন কাজ করছি, যুক্ত হচ্ছি, দপ্তরে বসে কাজ করছি, আবার এখন সারা বাংলা, সারা ভারতবর্ষের বহু জায়গায় ঘোরা, বাংলাদেশে এবং বিদেশে যেখানে যা থিয়েটার হচ্ছে তার সঙ্গে যতটুকু যোগাযোগ আছে, তাই দিয়ে কোনো যুগকেই যদি আমরা যুগ ধরিও, কোনো যুগের কোনো স্বর্ণযুগ, রৌপ্য যুগ, অচল পয়সা বলে মনে হয় না। আসলে সংস্কৃতিটা, থিয়েটার, সেটা তো যে কোনো দেশ, কাল, সময়, সমাজের সঙ্গে জড়িত, আলাদা বিচ্ছিন্ন কিছু নেই। এই যে আমরা বলি অমুক দশকটা ভালো ছিল, তমুক দশকটা খারাপ, না, তা হয় না। এটা আমি মনে করি যে থিয়েটার শিল্প সবই বহতা নদীর মতো। সে তার গতি আছে, কখনো গতি কমে, কখনো বাড়ে, কখনো পাড় ভেঙে যায়, কখনো ধীর গতিতে চলে। তো এই জায়গা থেকে আমি যখন থেকে কাজ করছি সক্রিয়ভাবে, আমার শৈশব থেকেই কাজ করছি, সেটা 5-এর দশক, 6-এর দশক, এই যে আগের যে পেশাদার থিয়েটার, বাণিজ্যিক থিয়েটারের যে সময়টা ছিল, আমি সেটাকে কিভাবে দেখব? তাহলে 4-এর দশকের পরে যে গণনাট্য সংঘের যে হাতিবাগানের থিয়েটারটা সরে গিয়ে যে চলে এলো গণনাট্য সংঘ নবান্ন থেকে, তারও আগে থেকে, সেটাকে আমি তাহলে কীভাবে দেখব? আমি একজন গবেষক হিসেবে, আমি আমার নিজের নাট্যকার জীবন বা অভিনেতা পরিচালক জীবনকে সরিয়ে রেখে একজন গবেষক হিসেবেই যদি বলি, তাহলে আসলে সত্যি বলতে কি, আমি যে সময়গুলো যখন যখন চলে যাচ্ছে সেগুলোকে পর্যালোচনা করি এবং সেখান থেকে হয়তো পরের যুগগুলো কীভাবে আসবে সেটা ব্যাখ্যা করি। সেটা একেবারেই
আমার সময়ে আমার সমাজের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির উপরে দাঁড়িয়ে নির্ভর করে। ফলে সেখানে ওই এক একটা যুগ, আপনার কথায় যদি ধরি, এক একটা যুগ এক একটা কথা বলে, আমাকে সেইভাবেই দেখতে হবে। এক সময় কলকাতার বাণিজ্যিক থিয়েটার বলতে পারেন, মূলত উত্তর কলকাতার এই হাতিবাগান অঞ্চলে বিভিন্ন রঙ্গমঞ্চে রমরমিয়ে চলত এবং প্রচুর দর্শক সমাগম হতো। বাণিজ্যিক ভিত্তিতে অনেক মানুষ তারা রুজি রোজগার করত, কিন্তু তদানীন্তন অতি রাজনৈতিক সচেতন কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী এবং অবশ্যই এটা বলবো যে গ্রুপ থিয়েটারের প্রথিত যশা ব্যক্তিত্বরা এটাকে একটু বাঁকা চোখে দেখতেন। এ ব্যাপারে আপনার মতামত কি? এটা একেবারেই ওই আমি তো জানতাম না আপনি এই প্রশ্নটা করবেন, কিন্তু আমি এই কথাটা বলেই এলাম। তার কারণ এটাও ভুল। বাণিজ্যিককে আজকের গ্রুপ থিয়েটার বলে নামাঙ্কিত যে দলগুলি বাণিজ্যিক নয়, তারা যা অনুদান নিচ্ছেন বাণিজ্যিক নয়, তারা যে রাজ্য কেন্দ্র থেকে টাকা, তারা হলের টিকিট বিক্রি করেন না, তারা তাদের নানা রকমভাবে পুরস্কার পান না, সবই তো বাণিজ্যিক। কোনটা বাণিজ্যিক নয়? আসলে আমাদের অজ্ঞতা, আমাদের অশিক্ষা বলবো না, আমাদের শিক্ষার কিছু ত্রুটি আমাদের এই ভুল ব্যাখ্যাগুলো করতে সাহায্য করে। এই যে যখন স্বদেশী আন্দোলনের সময় বাণিজ্যিক থিয়েটার বলুন, হাতিবাগানের থিয়েটার বলুন, পেশাদার থিয়েটার বলুন, সেটার যে অবদান, সেটাকে কে অস্বীকার করবে? শিশির কুমার ভাদুড়িকে কে অস্বীকার করবে, যিনি হেলায় এই পুরস্কার ত্যাগ করছেন? তখন মুশকিলটা যদি আমি মার্ক্সীয় তত্ত্ব দিয়ে, আমি যদি সমাজনীতি দিয়ে একজন গবেষক হিসেবে, একজন শিল্পের মানুষ হিসেবে দেখি, আপনি ধর্মীয় আবেগকে বড় করবেন, আপনি সমাজকে বড় করবেন, আপনি অন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে শিল্পকে দেখবেন, এটার উপর নির্ভর করে। সারা পৃথিবীতেই তাই হয়েছে। আপনি সোফোক্লিসের ইউরিপিডেসের নাটকের সময়টাকেও ব্যাখ্যা করতে পারেন, আগেও ব্যাখ্যা করা হয়েছে, এখনকার সময়টাকেও আপনি আপনার মতো ব্যাখ্যা করতে পারেন। একটা সময় গ্রিসের নাটকগুলোকে তথাকথিত বামপন্থীরা খুব অবজ্ঞা করতেন, কিন্তু যখনই দেখলেন যে বার্টলট ব্রেস্ট তিনি আন্তিগোনে করছেন, যখন দেখলেন যে এঙ্গেলস এই গ্রিক নাটকগুলোর নবতর ব্যাখ্যা দিচ্ছেন, তখন আবার আমরা সেটা ফলো করতে থাকলাম। হলো কি, রমারলার যে থিয়েটার কনসেপ্টটাকে কিছুটা পড়ে সবটা বলতে শুরু করলাম, তার পুরোটা বুঝলাম না। এই ত্রুটিটা আমাদের ভারতীয়, বিশেষ করে বাঙালিদের একটু বড্ড বেশি আছে, এক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়। সলিলদা, আপনি তো দীর্ঘদিন ধরে, মানে অন্তত কম করেও 40 বছর ধরে থিয়েটার নিয়ে কাজ করে চলেছেন এবং বিভিন্নভাবে, বিভিন্ন ফরম্যাটে, যার মধ্যে পথনাটক তো আছেই, থার্ড থিয়েটার ফর্মেও করেছেন আপনি, এবং অবশ্যই প্রসেনিয়াম থিয়েটারে কাজ করেছেন, এবং এই সবগুলো নিয়েই গবেষণার কাজও করে চলেছেন। কলকাতার নাটকের ইতিহাস সম্পর্কেও আপনার কিছু তথ্য লিপিবদ্ধ আছে। আপনার কাছে আমি বিশেষভাবে জানতে চাইব যে একসময় পথনাটক, থার্ড থিয়েটার ভীষণ সমাদর পেয়েছিল। আপনি বলুন যে পথনাটক বা থার্ড থিয়েটার এরা কি প্রসেনিয়াম থিয়েটারের বিকল্প হতে পারে? না, খুব সুন্দর। এটা নিয়েও এখন এই বয়সে চর্চা করছি, বলছি। একটা কথা, প্রথম কথা, বার্টলট ব্রেস্টের কথা, আমার কথা নয়। উনি বলতেন যে যারা বলে আমি অরাজনৈতিক, যারা বলেন আমি রাজনীতি বুঝি না, যারা বলেন আমি শিল্প করি, হয় মূর্খ, নাহলে জেনে শুনে বদমাইশি করছে।
এটা ব্রাকবেস্টের কথা, আমার কথা নয়। আমি মনে করি আমার এই জীবন দিয়ে যে আমি মার্কসিস্ট, আমি কমিউনিস্ট, আমি অকমিউনিস্ট, এই যে কোনো কিছু হতে পারি, কিন্তু সেটাও একটা দর্শন। সেই দর্শনে আমি থাকি কি থাকি না সেটা আলাদা কথা। আসল কথা হলো যে এই যে ভারতীয় গণনাট্য সম্পর্কে এই কতগুলো না আমাদের ভীষণ টুকরো টুকরো কথাগুলোকে ব্যাখ্যা করা হয় বড় ভুলভাবে। ভারতীয় গণনাট্য সংঘ কিন্তু রাজনৈতিক সংগঠন ছিল না। এই যেমন এখন যদি বলি গণনাট্য সংঘ, এখন সংঘ কথা শুনলেই চমকে উঠবেন, অথচ সংঘ কথাটা অনেক দিন থেকে। আর এখন যে সংঘ, তার ব্যাখ্যাটা আবার আলাদা, অর্থাৎ শব্দের অর্থ পাল্টে যায়, তার দোতনাটা অন্যভাবে ধরা পড়ে। ভারতীয় গণনাট্য সংঘ কিন্তু পিসি যোশীর নেতৃত্বে যখন ভারতে ফ্যাসিস্ট আন্দোলনের বিরোধিতায় রবীন্দ্রনাথকেও যুক্ত করা হয়েছিল, এবং রবীন্দ্রনাথের ওই সভ্যতার সংকট বা রাশিয়ার চিঠি যদি পড়েন, রবীন্দ্রনাথ শেষের দিকে এসে তিনি প্রগতি লেখক সংঘের সঙ্গে শুধু যুক্ত হচ্ছেন তার নয়, তিনি চটকল মজদুরদের সমর্থনে কথা বলছেন। তিনি বুঝতে পারছেন মুসোলিনি, হিটলারের, ওদের যে ভয়াবহ মানে এটা সংকটটা আসছে আমাদের মানব সভ্যতায়, তার কথা বলছেন। আর গণনাট্য সংঘ সেটা কি করেছিল আপনারা জানেন, প্রগতি লেখক সংঘ, তারপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তারপরে ভারতীয় গণনাট্য সংঘ সারা ভারতবর্ষ জুড়ে। এবং সেখানে কিন্তু সমস্ত স্তরের শিল্পী, সাহিত্যিক সবাইকে মানে একত্র করা হচ্ছে। তা না হলে রবিশঙ্করজি, তা না হলে উদয় শঙ্কর, তা না হলে বলরাজ সাহানি, হাঙ্গল সাহেব, এবং গ্রামের যারা শিল্পী সাহিত্যিক, তাদের সবাইকে একত্রিত করা হচ্ছে। তাদের কিন্তু রাজনীতির কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে তুমি তোমার সময়ের, তোমার লোকায়ত ধারা থেকে তোমার নতুন যে আধুনিক চিন্তা চেতনা, সেইটাকে নিয়ে এসেও আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত হই। পরে সেটাকে, এবং এটাতে নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই মার্কসিস্টরা, বামপন্থীরা। সেই জন্যেই কোনো কোনো সময় এগুলোকে দাগিয়ে দেওয়া হয়। সলিদা, এবারে একটু অন্য ধরনের প্রশ্ন। প্রশ্নটা হলো যে নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য সমৃদ্ধ নাটককে এক শ্রেণীর দর্শক ভালো নাটক বলে মনে করতেন, বিশেষ করে ওই 60-90 দশকের ওই সময়, কিন্তু এখনো সেই দর্শকরা সেই ধারণা নিয়েও আছেন। আমার যেটা প্রশ্ন, যে মানুষের সুখ দুঃখের গল্প, চাওয়া পাওয়ার গল্প বা সমাজ চেতনার কোনো গল্প নিয়ে, মূলত মৌলিক গল্প বা ক্লাসিক সাহিত্য নির্ভর কোনো গল্প নিয়ে ভালো নাটক কি সত্যিকারের বিনোদন বা মনোরঞ্জনের বিষয় হতে পারে? সেই ধরনের নাটককে কি আমরা ভালো নাটক বলতে পারি না? আমি এই কথাটায় যাওয়ার আগে আপনার আগের একটা কথা ফেলে গেলাম, আমি সেটা বোধহয় করি, ওটা একটু বিষয়। সেটা হচ্ছে বলছেন যে থার্ড থিয়েটার, এই থার্ড থিয়েটার কথাটি বলছেন আমাদের নাট্যকার বাদল সরকার। তিনি তৃতীয় ধারার থিয়েটার কথা বলছেন। কেন বলছেন? উনি বলছেন যে আমাদের লোকনাট্য, আমাদের যাত্রা, এগুলো প্রথম থিয়েটার, ফার্স্ট থিয়েটার। তারপরে আমাদের এই যে প্রসেনিয়াম মঞ্চ, সেটা বাণিজ্যিক হোক, অবাণিজ্যিক হোক, যাই হোক, পেশাদার হোক, শৌখিন হোক, এটাকে উনি সেকেন্ড থিয়েটার বলছেন। এবার উনি থার্ড থিয়েটার বলছেন, যা উনি তথাকথিত প্রসেনিয়াম মঞ্চের বাইরে গিয়ে যে নাটকটি করছেন। এখন আমরা তখন থেকেই, বাদল সরকারের সময় থেকেই কিন্তু এই থার্ড থিয়েটার কথাটার বিরোধিতা করেছি, আমি এখনও করি। যদিও বাদল সরকার আমার খুব সান্নিধ্য আমরা পেয়েছি, আমি বাদুল্লাহ বলতাম, বাদল বাবুও বলতাম, আড্ডা দিয়েছি, তর্ক করেছি, তার সাক্ষাৎকার নিয়েছি,
কিন্তু এই বিকল্প কি? এখন আবার একটা কথা হচ্ছে বিকল্প কি, কিসের বিকল্প? থিয়েটার তো থিয়েটার। আমি একটা কথা আমার ছাত্রছাত্রীদেরও বলি, আমি নিজেকেও বলি, সবাইকেই বলি, এনি স্পেস, এভরি স্পেস ইজ পারফর্মিং স্পেস। আমরা এখন আর থিয়েটার বলছি না, বলছি পারফরমেন্স। এই যে এই ছাদে, ঘরে না থেকে ছাদে এসে আপনারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন, যতটুকু আমাকে দেখা যাচ্ছে তার বাইরেও আরও যে অনেক কিছু, এখানেও দেখুন একটা কম্পোজিশন হয়েছে। তো সেখানে এই যে থার্ড থিয়েটার, বাদল সরকার, উনি থিয়েটারটাকে, উনি তো প্রাসিনিয়াম মঞ্চ থেকেই এসেছেন, এবং এটা নিয়ে তর্ক উঠতে পারে, কিন্তু আমি মনে করি যে বাদল সরকারের যে নাটকগুলো তথাকথিত প্রাসিনিয়াম মঞ্চের থিয়েটার, সেগুলোকেও ওনার ভাবনায় থার্ড থিয়েটার করা যায়। আবার ওনার তথাকথিত যে ভোমা, মিছিল, সুখপাঠ্য ভারতের ইতিহাস, এগুলোকেও প্রাসিনিয়াম মঞ্চে করা যায়। উনি একজন শক্তিশালী নাট্যকার ছিলেন, যার ফলে সারা বাংলা থেকে অনেক বেশি বুঝেছে সারা ভারতবর্ষের অন্য প্রভিন্স, প্রদেশ এবং অন্য ভাষাভাষীর নাটকের মানুষজন। বিকল্প বলা হচ্ছে যেহেতু প্রাসিনিয়াম মঞ্চ নয়, ওনার যেটা মানে আজকে ব্যাখ্যা আমরা করছি সেটা হচ্ছে কি, উনি কিন্তু 5,000 মানুষের সামনে নাটক করার পক্ষপাতী ছিলেন না। উনি খুব ছোট ছোট জায়গায় কাজ করার জন্যে, সে ছোট ঘরেই হোক, ছাদেই হোক, কার্জন পার্কেই হোক, এমনকি গ্রামের বটতলাতে হোক, সেইখানে থিয়েটারটা করতেন। উনি মনে করতেন যে খুব ছোট গণ্ডির মধ্যে আমি আমার কথাগুলোকে প্রকাশ করব। কিন্তু আপনার, আমি মানে বলতে দ্বিধাবোধ করছি না, আমি যখন শান্তিনিকেতনে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি 10টা বছর, এই তো আমি ওখানে থিয়েটারটা করেছি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের নিয়ে, আন্তর্জাতিক মানের কিনা বলছি না, আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের নিয়ে, যেখানে যোগেন চৌধুরীও দেখছেন, যেখানে ওই মানে আদিবাসী জগাও দেখছে। 1,500 লোক বসে বা দাঁড়িয়ে নাটকটি দেখছে, যেখানে একেবারে আধুনিক যন্ত্রপাতি, টেকনোলজিটাকে আমি পুরো সুবিধাটা নিচ্ছি। নাটকটা গড়ে উঠছে 1 মাস 1.5 মাস ধরে, প্রতিদিনই দর্শকরা দেখছে, যে কোনো পেশার লোকজন দেখছে, ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই দেখছে, এবং তারপরে যখন ওটা গড়ে উঠছে তারা ক্রমশ সম্পৃক্ত হয়ে উঠছেন সবাই, এবং শেষে একটা দিন ঘোষণা করে যখন ওটাকে পারফরমেন্স করা হলো, নাটকের শেষে ওই নাটকের বিষয়তেই একটা জেসিবি লোডার ঢুকে পড়লো ওই পারফরমেন্স স্পেসে, লোকজন রিয়াক্ট করে উঠলো, তারপরে বুঝতে পারলো ইটস অলসো পার্ট অফ দ্য পারফরমেন্স, তখন এনজয় করছে। এই যে রসাস্বাদন, এই ব্যাপারটা, এই যে 1,500 লোক একসঙ্গে দাঁড়িয়ে দেখছেন বা বসে দেখছেন বা মুভ করছেন অভিনেতার সঙ্গে, এটাকে কি বলবো তাহলে, কোন বিকল্প? এটাও পারফরমেন্স। আবার সেই আমি নন্দন মেলা কলাভবনে 1 ডিসেম্বর প্রতি বছর নির্দিষ্ট দিনে নন্দলাল বসু মাস্টারমশাইয়ের জন্মদিন উপলক্ষে হয়, সেখানে যে একটা টেন্ট, ছোট্ট ক্যাম্প, যেখানে মাত্র 50 জন 100 জন লোক ধরবে, সেখানেও কিন্তু আমি একটা পারফরমেন্স করছি, কি সেটা কিন্তু ওইটে না। অর্থাৎ আমার কাজ আমার আশপাশের মানুষদের কাছে আমার অনুভবটা প্রকাশ করা, তাকে উত্তেজিত করা বা আনন্দিত করা বা তাকে বিমর্ষ করা নয়। আপনি যদি অবকাশ থাকে জিজ্ঞেস করেন, এইখান থেকে আমি একটি নতুন ধারার জন্ম দিই, যেটাকে আমি বলছি পোস্ট মর্টেম পারফরমেন্স। আমি একদম মানে নাটকের ছাত্র, নাটক নিয়ে গবেষণা করি, অধ্যাপনা করি। এখন এইটার কোনো উত্তর আমার কাছে হাসি ছাড়া কিছু নয়। একটা গল্প বলি আপনাদের, সেটা হচ্ছে গিয়ে একবার বিজন ভট্টাচার্য তখন জীবিত, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। তো তখন বারবধূ বলে একটি নাটক চলছে প্রতাপ মঞ্চে, চতুর্মুখে। তো ওটা কিন্তু ব্রাহ্ম সমাজের একটা স্থান। তো ওখানে অসীমবাবু ডেথ অফ এ সেলসম্যানের মানে করে
না করে তিনি বারবধূ করলেন, ওই মানুষটি বারবধূ করলেন। তো ওই প্রত্যেক তখনকার যদি আপনাদের বয়সে আনন্দবাজার, যুগান্তর, অমৃত বাজারে দেখবেন কারা কারা দেখেছেন, কি প্রশংসা করেছেন, ওটা যে অশ্লীল নয় এইসব বলতে হতো। পরবর্তীকালে তাঁর যে নায়িকা ছিলেন কেতকী দত্ত, আমার সঙ্গে তার এত নিবিড় সম্পর্ক ছিল এবং ওনার জন্য আমাকে একটি নাটক লিখতে হয় নিজ ভূমে, উনি সেটা পারফরমেন্স করেন অনেক পরে। তো ওনার কাছেও শুনছিলাম, আর বিজনবাবুকে সম্বর্ধনা দিচ্ছে ওটা। তখন বিজনবাবুর, আমাদের দেশে তো আমরা প্রতিভা মানেই তাকে আর্থিক দুর্দশার মধ্যে, দৈন্যের মধ্যে থাকতে হবে, আমিও তার ব্যতিক্রম নয়। তো সেই জায়গায় ওনাকে যখন সম্বর্ধনা দিতে নিয়ে গেছে, শাল, ফুল, সন্দেশ এসব দিচ্ছে, তো উনি বললেন যে এই ফুলগুলোর বদলে যদি কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল দিত বড় ভালো হতো, ওগুলো চচ্চড়ি করে খাওয়া যায়, আর রজনীগন্ধা কিছুক্ষণ পরে পচে যায়। আর আমাকে অনেকেই বলেছে আপনি এই অশ্লীল নাটক যারা করে তাদের দেওয়া সম্মান আপনি নিচ্ছেন। তো আমি বলি কি, অশ্লীল নাটক আবার কি? যেটা নাটকই নয় তার আবার শ্লীল অশ্লীল কি? এইটে আমি কি বিজনবাবুর থেকে, বিজন ভট্টাচার্যের থেকে অন্য কিছু ভাবতে পারি, বুঝতে পারি? অর্থাৎ আপনার কথাটার বোধহয় আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলাম। সেটা হচ্ছে কি, এটা শিল্প না শিল্প নয়, এটা নাটক না নাটক নয়। মৌলিক বলে কথা হয় না। অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলতেন আমাদের দেশের নাটক ততক্ষণ মৌলিক যতক্ষণ ধরা না পড়ে। আজও যত নাটক চলছে তার কোনটা নিজের লেখা আর কোনটা বিদেশ থেকে চুরি করা কেউ স্বীকার করেন, কেউ স্বীকার করেন না। আমি মনে করি একজন নাট্যকার হিসেবে, গবেষক হিসেবে, অভিনেতা, পরিচালক হিসেবে আপনাকে যদি মনোরঞ্জন না করে, মনোরঞ্জনটা দেখুন, ওথেলো ট্র্যাজেডি, হ্যামলেট ট্র্যাজেডি, প্রত্যেকটাতেই শেষে খুব কষ্ট নিয়ে, কিন্তু ওই কষ্টটা আমরা চাই, পেতে চাই। কমেডিও, যেটাকে আজকে তারপরে ডার্ক কমেডি, ব্ল্যাক কমেডি বলা হচ্ছে, ট্র্যাজেডি শুধু নয়, ট্র্যাজি কমেডি বলা হচ্ছে, এইগুলো সবটাই তো আর একটা ছোট্ট মোচড় দিয়ে আপনি চার্লিকে কি বলবেন? ফলে শিল্পের এরকম কোনো কক্ষ, এরকম কোনো সংজ্ঞা আলাদা করে হয় না। কলকাতা বা মফস্বলের থিয়েটার দলগুলিতে স্বতঃস্ফূর্তভাবে যুবক যুবতীদের অংশগ্রহণ, এটা কিন্তু একটা দীর্ঘকালীন সমস্যা ছিল অন্তত থিয়েটার দলগুলির কাছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই নতুন প্রজন্মের যুবক যুবতীরা খুব সাগ্রহে থিয়েটার করতে এগিয়ে আসছে। এটা কি শুধুমাত্র ছোট পর্দায় মুখ দেখানোর তাগিদে, নাকি থিয়েটারকে ভালোবেসে? দুটোই, আপনি যেভাবে দেখবেন। গ্লাসের অর্ধেক জলটা দেখবেন না ফাঁকাটা দেখবেন, সেটার উপর নির্ভর করছে। ভারতীয় গণনাট্য সংঘকে একটা সময় বলা হতো যে প্রজাপতি অফিস, আমরা তো তা বলতাম না। কমিউনিস্ট পার্টিকেও তাই বলা হতো। এই যে যুবক যুবতী থিয়েটারে আসছে, তাহলে আগে কি করে এতগুলো থিয়েটার হয়েছে? রবীন্দ্রনাথকেও সংকটে পড়তে হয়েছিল শান্তিনিকেতনে, একটু মেয়েদের ওখানে অনেক পরে যোগ দিয়েছে। তারপরে মেয়েরা আবার থিয়েটার করবেন, নাচ করবেন, গান করবেন, রবীন্দ্রনাথকে ওই জন্য মঞ্চে বসে থাকতে হতো। উনি যখন কলকাতায় এসে শান্তিনিকেতনের ট্রুপকে নিয়ে এসে করতেন, উনি মঞ্চে বসে থাকতেন, নিজেকে দেখানোর জন্য নয়, যে আমি আছি বাবা, ওরা করছে, ওরা কোনো বেলেল্লাপনা করছে না। ভারতীয় গণনাট্য সংঘকেও এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারপরেও অনেকে এসেছেন। সুদীপ প্রধানের কাছে আমি শুনেছি, আমরা খুব একসঙ্গে বহুদিন কাটিয়েছি, তো বলতেন জানো শরীর, নবান্ন নাটকেই অনেকে অভিনয় করতে, সে গরিবের চাষির বাড়ির মেয়ে অভিনয় করতে, সে গয়নাগাটি পরে মঞ্চে নামবে। তাদের আমাদের অনেক কষ্টে বোঝাতে হয়েছে যে নাটক মানেই প্রচুর গয়নাগাটি মেয়েরা পরা নয়, একটা এমনি শাড়ি পরে করা। এই কথাগুলো বলছি এই জন্যেই, আজকে যাদের মধ্যে খ্যাপামোটা আছে
সে সন্ন্যাসী হবেই। যার মধ্যে খ্যাপামোটা বা দায়বদ্ধতা আছে সেটা সামাজিক কারণেই সে থিয়েটার করতে আসবে। তা না হলে এত শিক্ষিত ছেলেমেয়েরা অনেক, আমি যদি উল্টো দিক থেকে বলি যে তারা অনেক সুযোগ সুবিধে পেয়েও দামি চাকরি ছেড়ে, নাসার চাকরি ছেড়ে কি সিনেমা করতে আসছেন, থিয়েটার করতে আসছেন। বাদল সরকার তো একজন মানে তখনকার দিনে আরবান ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার, শিবপুর থেকে পাশ করা ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি মাইথানে চাকরি করতেন। তিনি সারা মানে আফ্রিকার বিভিন্ন, সোমালিয়া, এরকম বিভিন্ন জায়গায় উনি চাকরি করেছেন। তারপরে সব ছেড়ে থিয়েটারে এলেন কেন? কেউ কেউ বলেছিল যে আসুন প্রচুর টাকা দেব বা সরকারের হয়ে কথা বলুন, প্রচুর অনুদান পাবেন? বলেনি তো। কোন পোকা কামড়েছিল তাতে? আমাদের থিয়েটারের লোকেদের, শিল্পের লোকেদের ওই পোকা কামড়া, যার ফলে আমরা চলে আসি, সব ছাড়ি। আজকে সিরিয়াল হচ্ছে, অসুবিধা কিছু নেই, যদি সেইটা করে মঞ্চতে থাকা যায় থাকবে, আর যে থাকবার নয় সে কোনোদিনই থাকতে পারবে না। বরঞ্চ আমি তো মনে করি এখন আমরা যারা শুধু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো থিয়েটারটা করেছি, তার থেকে যদি কেউ ওখান থেকে দুটো পয়সা উপার্জন করতে পারে, সেটাই তো আমার চাওয়া ছিল। সলিলদা, থিয়েটারকে মানে থিয়েটারের মাধ্যমকে আমরা বিভিন্নভাবে জানি, এর ব্যাখ্যা করি। যেমন থিয়েটার হলো সমাজ দর্পণ, থিয়েটার হলো প্রতিবাদের ভাষা। এটা অবশ্যই সত্য কথা, এবং সেই সূত্র ধরে আপনাকে বলতে চাই যে এই বাম রাজনীতির সাথে কলকাতার থিয়েটার, মূলত গ্রুপ থিয়েটার যে আন্দোলন, যে সম্পর্কযুক্ত ছিল, এবং বাম রাজনীতি, অবশ্যই বাম রাজনীতি, এরাও কিন্তু বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত। পরবর্তীকালে দেখা যায় কলকাতার গ্রুপ থিয়েটারগুলি মূলত ব্যক্তিবিশেষ প্রতিষ্ঠান হয়ে দাঁড়াচ্ছে। আরো গভীরভাবে ভাবলে দেখা যায় রাজনৈতিক দলগুলোও কিন্তু, মূলত বাম রাজনৈতিক দলগুলোও কিন্তু তাই। কিন্তু এরা প্রত্যেকেই রাজনৈতিক দলগুলি বা গ্রুপ থিয়েটারের দলগুলি, এরা কিন্তু প্রত্যেকেই ধরুন সাধারণ মানুষের বঞ্চনা নিয়ে, তাদের ক্ষোভ নিয়ে, তাদের চাওয়া পাওয়া নিয়ে, তাদের ঐক্যবদ্ধ করার বা এক কথায় একটা যুক্ত সংগ্রামে সামিল করার প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। কিন্তু খুব দুঃখের বিষয় হলো যে এরা নিজেরাই মনে হয় ঠিক মতো ঐক্যবদ্ধ নয়। এর কারণ আপনার কি মনে হয়? আমি একটা খুব আজকেই একটা জিনিস আমরা বলি আপনাকে, সেটা হচ্ছে গিয়ে এবারের আমার একটি বই আছে, আমি তার প্রচারের জন্য বলছি না, মন খেরোর খাতা। আমার জীবনের এত দিনগুলো কাটিয়ে আসা, তার সেই আমি নিজে বিনোবাভাবে আমি নিজে সীমান্ত গান্ধীকে, আমাদের তাম্রলিপ্ত বন্দর শহরের কাছে আমার বাড়ি ছিল ছোটোবেলায়, তো ওদের হেঁটে যেতে দেখেছি ভূদান যজ্ঞের জন্যে। সীমান্ত গান্ধীকে দেখেছি, বিনোবা বাবাকে দেখেছি। আমার বাড়ির উঠোনে অজয় মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি, গীতা মুখার্জি, আভা মাইতি এরা আসতেন, আমরা তাদের কাছ থেকে আমাদের বাড়িতে খেতে দেখেছি। আমরা একই সঙ্গে জোড়া বলদ এবং কাস্তে হাতুড়ি তারা, ধানের শীষ, পাশাপাশি ক্যাম্প দেখেছি ভোটের, কোনো দিন কোনো বিরোধ দেখিনি, তর্কাতর্কি হতো, আবার একসঙ্গে বসে খেতে দেখেছি, এদের সবাইকে দেখেছি। কিন্তু তারপরে যখন ওই জরুরি অবস্থার সময় থেকে যে সন্ত্রাসের রাজত্ব শুরু হলো, আগে আমাদের যারা মাস্টারমশাইদের এই লাল শালু, সেটার এখনও এই যে বলছি চোখে ভাসছে, তাদের যে চিৎকারটার মধ্যে চিৎকৃত ধ্বনি ছিল না, ছিল আবেগ, উদ্বেগ। আবার আমি পুরনো কংগ্রেসের যে মানুষগুলোকে, যারা সত্যি কি অতি সাধারণ জীবনযাপন করতেন, আমি তাদের দেখেছি।
তারপরে রাজনীতির এই জায়গাটা আমি কমিউনিস্টদের ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হওয়া আগে সবটা দেখেছি। এই সময়টাকে এবং যখনই কোনো ক্রাইসিস, সারা বিশ্বেই যখনই ক্রাইসিস ওঠে, পিকাসোকে বলতে হয় যে আমি এইটা এঁকেছি, এটা হচ্ছে কি তোমাদেরই করা কাজ, আমি তো শুধু কোলাজ করেছি মাত্র। রবীন্দ্রনাথকেও এই সভ্যতার সংকট উচ্চারণ করতে হয় মৃত্যুর কিছুদিন আগে। একজন সচেতন স্বাভাবিক মানুষকে এটা পড়তেই হবে। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আজকে এই নতুন টেকনোলজিকে গ্রহণ করে একটি অতি সস্তা লুম্পেন প্রলেতারিয়েতের মতো গান, আগে টুনির মা ছিল, ও টুনির মা তোমার টুনির কথা শোনে না, যাত্রার লেগে ডেটিং করে আমায় চেনে না, তেমনি টুম্পা বলে একটি নতুন গান উঠেছে। এবারে সিপিআইএম এবং অন্যান্য বামফ্রন্ট যে 28শে ফেব্রুয়ারি তার আগে ব্রিগেড করবে, তার আগে টুম্পা গানটির প্যারোডি খুব জনপ্রিয় হয়েছে। তখন ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা চাও বেলা চাও 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 বেলা, মানে যে বিখ্যাত গান, কমিউনিস্টরাই গান, আধুনিক ছেলেমেয়েদের গান, সেটাকে প্যারোডি করেছে। অর্থাৎ এই যে টেকনোলজিটা পুরোটা গুলিয়ে দিচ্ছে আমাদের, যে যখন যেটাতে সুবিধে পায় সেটাকে নিচ্ছে, আদর্শ বলে কিছু ব্যাপার নেই। এবং তথ্যগুলোকে, ভুল জিনিসকে বারবার তথ্য বলে প্রচার করা হচ্ছে। আর আপনারা যেটা বলছেন যে বামপন্থী, মানে বামপন্থা এক জিনিস, ভোটের রাজনীতি আর এক জিনিস, এই দুটোকে গুলিয়ে ফেলবেন না, মানে আমি অন্তত গোলাই না যে। কিন্তু তার মধ্যেও আপনি কোন পক্ষে যাবেন, সভ্যতার পক্ষে নাকি সভ্যতাকে বিনাশ করার সেই বিনাশী সময়গুলোর পক্ষে যাবেন, সেইটা আপনাকে ঠিক করতে হবে। সলিলদা, আজকের এই প্রশ্নোত্তর পর্বে আপনার কাছে আমি শেষ প্রশ্ন রাখবো, সেটা হলো যে থিয়েটারের অভিনয়ের জন্য নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান? না, আমি বাড়তে দেওয়ার কেউ না। আমি কিন্তু একটা কথা বলতে পারি, আমি এখনও কাজ করছি, আমি এখনও অবসর নিইনি, এবং সবার যা ইচ্ছে আমারও তাই, যেন কাজ করতে করতে আমার প্রাণবায়ুটা শেষ হয়। যতদিন প্রাণবায়ু থাকবে, যতদিন আমার বুদ্ধি সচল থাকবে, আমি ততদিন প্রগতির পক্ষে, সভ্যতার পক্ষে, শিল্পের পক্ষে কথা বলবো। আজ অবধি কোনো কম্প্রোমাইজ করিনি, এই কথাটা খুব বড় মুখ করে বলতে পারছি। অর্থাৎ আর্থিক সংকট থেকেই, সৃষ্টির সংকট নিয়েই, সভ্যতার সংকটে দাঁড়িয়ে যতটা পারি কাজ করি। আমার পরবর্তী প্রজন্মের জন্যে আমি অনেক আশাবাদী। আমার কাছে মনে হয় যে ওরা আমাদের সময়ের থেকে অনেক এগিয়ে, ফলে ওরা আরও সংকটের মধ্যেও রয়েছে। আর কেনা জানেন যে সংকট মানেই প্রাণ তার থেকে মুক্তি খোঁজে এবং মুক্তি পায়। সলিলা, আপনাকে আমি আগেই বলেছি, একটু এবারে অন্যভাবে জানতে চাইব যে একটা সময় ছিল যখন কলকাতা বা পশ্চিমবাংলার বেশ কিছু নাটক, ভালো ভালো নাটক, বেশ কিছু কেন বলবো, দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল, মানে আমাদের প্রযোজনাগুলো। কিন্তু বেশ কিছুদিন ধরে এটা লক্ষ্য করা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের অনেক প্রযোজনা মনে হয় যেন আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে। তাহলে কি আমরা পিছিয়ে যাচ্ছি? যদি তাই হয়, এর কারণ কি? আমি মনে করি না একটুও যে আমরা পিছিয়ে পড়েছি। আমরা আসলে প্রযুক্তিগত কারণেই এখনো অনেক, সারা বিশ্বকে আমরা দেখতে পাই, আগে দেখতে পেতাম না। বলশয় ব্যালে নাম শুনেছি, ছবি দেখেছি, যখন আমি রবীন্দ্র সদনে দেখলাম সেই বলশয় ব্যালেকে, মস্কো আর্ট থিয়েটারের যখন নাটক দেখলাম, তা দিয়ে আমার থিয়েটারটাকে কোনো অংশেই আমি দৈন্য, দারিদ্র আমার মনে হয়নি। মজার হচ্ছে গিয়ে এখন থিয়েটার তার রূপ পরিবর্তন করেছে, এবং আজকের মতন, এটা আমার বলতে খুব শ্লাঘাবোধ করি যে
25-30 বছর আগে আমি একটি দৈনিক সংবাদপত্রের পাতায় আমার ফিচারে লিখেছিলাম যে মফস্বলের লোকেরা কলকাতায় থিয়েটার দেখতে আসে, কিন্তু খুব সামনেই সেই দিন যেদিন কলকাতার লোকেরা মফস্বলে থিয়েটার দেখতে যাবে। সেটা আজকে সত্যি হয়েছে। এখন ঘরে ঘরে থিয়েটার হয়, পারফরমেন্স। এখন ছোট্ট রিভলভিং স্টেজ হয়েছে নাগেরবাজারে, থিয়েপেক্স বলে একটি মঞ্চ, 50-60 জন বসে। আজকে চাকদয়ে, আজকে আমার ছাত্র আশিস দাস গোবরডাঙ্গায়, এরকম অনেক থিয়েটারের জায়গা ভরে গেছে। সারা পশ্চিমবাংলায় থিয়েটার হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখনও যখন শুরুতেই যে আপনি প্যান্ডেমিক সিচুয়েশনের কথা বলছিলেন কেমন লাগছে টাকছে, তো এখনও কিন্তু যতদূর জানি যে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্য জায়গায় সেভাবে এখনও পারফরমেন্স শুরু হয়নি। বিশ্বের কথা বাদই দিচ্ছি। আমি কিছুদিন আগে একটা ওয়েবিনার জুম প্রোগ্রাম করেছি সারা বিশ্বের মানুষজনকে, শিল্পী সাহিত্যিকদের নিয়ে। প্রত্যেকে ক্রাইসিসটার কথা বলছেন, একই কাজ করতে পারছি না। আমার পশ্চিমবাংলায় সবার আগে আমরা যে কিন্তু এগিয়ে এসেছি। সবার আগে কলাকুশলীদের সমস্যার কথা ভেবে, তাদের রুটি রুজির কথা ভেবেছি, শুধু অনুদান দেওয়া না। সবাই আবার কাজ করছে। করোনা যতটা বড় লোকেদের সমস্যা সৃষ্টি করেছে, দরিদ্রের ততটা নয়। তাহলে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো। সেটা কী কারণে জানি না, কতটা ব্যবসা হয়েছে বলবো না, কিন্তু আমাদের পেটে টান পড়েছিল সেটা আমি জানি। আমি বলেছিলাম যে করোনাতে মরবো না, আমরা মরণাতে মরব। এবং সেই ক্রাইসিস থেকে আজকে কিন্তু পশ্চিমবাংলায় এই যে টেলিভিশন, সিনেমা, নাটক অনেক বেশি হচ্ছে, অনেকভাবে হচ্ছে। এবং সেটা কেবলমাত্র নগর কেন্দ্রিক নয়। আর এটাও সম্ভব হয়েছে কিন্তু আমাদের ওই আজকে যে 34 বছরকে গালাগাল দেওয়া হয়, ওই 34 বছরের কিছু কাজের মধ্যে এটাও, এই যে সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল কনসাসনেস এবং অর্থনীতির যে বন্টন ব্যবস্থাটা হয়েছিল বলেই আজকে গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে থিয়েটার। আজকে প্রতিদিন সন্ধ্যায় আপনাকে আমি এক্ষুনি এখান থেকে কয়েক হাত দূরেই নাটক হচ্ছে, 6টা থেকে 5টা থেকে, আর একটু গেলেই হবে। এইটি আগে ছিল না। আমি এখন খুব উজ্জ্বল দিনের কথা ভাবি। সুনীলদা, আমি আপনাকে যতটুকু দেখেছি বা জানি তাতে দেখেছি যে থিয়েটার করতে গিয়ে কতটা আপোষ করতে হয়, কতটা কম্প্রোমাইজ করতে হয়। মানে আপনার যা প্রয়োজন ভালো থিয়েটারের স্বার্থে, সেগুলো একটা সময় তো পেতেন না। এটা একটা ক্রাইসিস এবং এখনো আছে সেটা। তা এখানে দাঁড়িয়ে, ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যে আজকের সলিল সরকার হয়েছেন, সেই থিয়েটারকে সামনে রেখে এই থিয়েটারকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে আর কি কি করণীয় বলে আপনার মনে হয়? আমাদের আরও বিজ্ঞানসম্মত হয়ে উঠতে হবে। আমাদের আরও প্রযুক্তিকে রপ্ত করতে হবে। আমাদের বুদ্ধিটাকে কারুর কাছে বাধা পড়ালে চলবে না। আমাকে মুক্ত হতে হবে। আমাকে মানব সভ্যতার কথা ভাবতে হবে। আমাকে আগের বলতে এই এখন সব বাংলা হিন্দি গুলিয়ে যায়, তো মানে সামনে এগোতে হবে। ওই রবীন্দ্রনাথের কথা যা ঋত্বিক ঘটককেও মানে ব্যবহার করতে হয়, জয় হোক মানুষের, ওই মহামানবের, ওই চিরজীবিতের। সামনে অনেক নতুন দিন, তার কারণ সামনে অনেক অনেক সংকট। সেই সংকটগুলো পেরোলে তবেই মানব সভ্যতা বেঁচে থাকবে, নাহলে প্রকৃতিগত কারণে হারিয়ে যাবে। এ নিয়ে ভাবার কিচ্ছু নেই। আমার কাজটা আমাকে করতে হবে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভা, নাট্যকার, পরিচালক, থিয়েটারের গবেষক, শিক্ষক, মাননীয় শম্ভু মিত্র মহাশয় বলেছিলেন যে সাফল্যের কোনো শর্টকাট হয় না, প্যাশন দরকার। এই সময়ে দাঁড়িয়ে এই কথাটা কতটা প্রাসঙ্গিক?
সব সময় সত্যি। শম্ভুদার আগেও এ কথাটা সত্যি, শম্ভুদার পরেও এ কথাটা সত্যি। কোনো সাফল্যেরই শর্টকাট হয় না, কোনো কিছু শেখার ক্র্যাশ কোর্স হয় না, সব কিছু একটা পদ্ধতির মধ্যে যেতে হয়। হ্যাঁ, কেউ এটা তো এরকম নয় যে ঈশ্বরকে পাওয়া, সেখানে ঈশ্বরের একটা ভূমিকা থাকে যদি ঈশ্বর থেকে থাকেন, কিন্তু যে কোনো কিছুই চর্চা ছাড়া হয় না, কোনো শর্টকাট হয় না। শম্ভু মিত্র, শম্ভুদার মতন এত অনুভব করে কথাটা বলা, এর থেকে সত্য আর কিছু হয় না। এই কথাটা শম্ভুদার আগেও সত্যি ছিল, শম্ভুদা যা বলেছেন তখনও সত্যি ছিল, এখনও সত্যি আছে। কোনো সাফল্য কখনো কোনো শর্টকাট বা ক্র্যাশ কোর্স দিয়ে হয় না। এই কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল, যশরাজজি, পণ্ডিত যশরাজ এখন প্রয়াত, তো উনি শান্তিনিকেতনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। ছাত্রছাত্রী সব জিজ্ঞেস করছিল যে গুরুজি আপনাদের মতন হব কি করে? তখন যশরাজজি হেসে বলেছিলেন, রেওয়াজ রেওয়াজ রেওয়াজ। চর্চা যদি না করা যায়, হঠাৎ করে কিছু করে ফেলা যায়, আর যদি অবকাশ দেন, আমি একটা মজার কথা বলি, একেবারে অত সিরিয়াস না হয়। একবার এরকম একজন গুরুজি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ শুনলেন একটা গোয়াল থেকে গরুর, মানে গরুই আর কি, অন্য কোনো গরুর কথা বলছি না, তো হঠাৎ এমন হাম্বা করে উঠেছে যেন পুরো মনে হলো সা লাগিয়েছে। তো গুরুজি তো একদম ধরে বলছে যে আরেকবার ফিরসে লাগাইয়ে। গরুটা বাধ্য হয়ে বলল, পারবো না দাদা। তো ফলে ও একটা সা লাগিয়ে ফেলতে পারে, কোকিল পঞ্চমেই ডাকে, কিন্তু মানুষকে যে সে সচেতন জীব, সে চর্চা করে, সে সাও লাগাতে পারে, মাও লাগাতে পারে, গাও লাগাতে পারে, ধাও লাগাতে পারে। এখন গাধা লাগাবে কিনা সেটা তার উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। আমরা জানি যে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের তথা কলকাতার বাম রাজনীতির একটা অন্যরকম ভূমিকা ছিল, বা এখনো আছে, নিশ্চয়ই আছে। এবং সেই বাম রাজনীতির সাথে পশ্চিমবাংলার গ্রুপ থিয়েটারগুলির যে আন্দোলন, সেটা অত্যন্ত সম্পৃক্ত ছিল। তা আমি জানতে চাইব, এই গ্রুপ থিয়েটার আন্দোলন কি এখনো প্রাসঙ্গিক? প্রথম কথা, গ্রুপ থিয়েটার আন্দোলন এটা আমেরিকাতে 30s শুরু হয়েছিল। এই কিছুদিন আগে একজন গবেষক জিজ্ঞেস করছিল যে গ্রুপ থিয়েটার কথাটা কবে থেকে শুরু হলো। এইভাবে কিছু হয় না। গ্রুপ থিয়েটার, সংঘ, ইংরেজি গ্রুপ, আসলে আগেও বলেছি, আবার বলছি, আমি এরকম কোনো গ্রুপ থিয়েটার, বিকল্প থিয়েটার, থার্ড থিয়েটার এইভাবে বিচার করি না। থিয়েটার যতক্ষণ মানুষ দেখবে ততক্ষণ প্রাসঙ্গিক, যখন সেটা মানুষের হবে না তখন ছুঁড়ে ফেলে দেবে। কেউ ঘরের মধ্যে আবর্জনা রাখে না, থিয়েটারে তাই। সলিলদা, খুব ভালো লাগলো আপনার সাথে বেশ কিছু সময় কাটিয়ে কিছু জেনে। আমরা মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আমার কথা যদি আপনাদের ভালো লাগে, বা উত্তেজিত করে, বা রাগিয়ে দেয়, বা কিছু ভাবায়, এবং যাদের জন্য আপনারা করছেন তাদের যদি কোনো কিছু ভাবনার খোরাক যোগায়, আমি ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সলিল সরকার মহাশয়ের সাথে, যিনি থিয়েটার সম্পর্কে অনেক কথা আমাদের বললেন। থিয়েটারের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আমরা ওনার বিশ্লেষণ জানতে পারলাম এবং সমৃদ্ধ হলাম। মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পক্ষ থেকে সলিলদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ফিরে আসছি আগামী পর্বে এই থার্ড বেল অনুষ্ঠান নিয়ে। দেখতে চোখ রাখুন মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পর্দায়। নমস্কার।